শুধুমাত্র 12,999-তে পোকো 7,000 এমএএচের হিউজ ব্যাটারি যুক্ত একটা বাজেট ক্যাটাগরির ভালো মানের 5G স্মার্টফোনকে নিয়ে এসেছে। আর এই ফোনটাতে আইফোনের আকৃতির হিউজ একটা ডিসপ্লে রয়েছে। তার পাশাপাশি এখানে পাওয়া যাবে সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করার সুবিধা। সো হেই গাইস, শান্ত হিয়ার। iQOO Z10X অথবা vivo T4X থেকে এই ডিভাইসটা আসলে কি বেটার হবে এবং আদৌ কি আপনার কেনা উচিত হবে কিনা, বিকজ এই ফোনটাতে কিছু খাবলাও রয়েছে। সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। এছাড়া বাংলাদেশি প্রাইসটাও আমি ভিডিওর মাঝখানে বলে দেব। সো ফার্স্ট অফ অল, প্রথম দেখায় এইরকম একটা ডিজাইন হয়তো সকলেরই নজর কাড়বে। অনেকদিন পরে পোকো তাদের ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে। আর এই পুরো ফোনটাই পুরোপুরি প্লাস্টিক বিল্ডের। 217 গ্রাম ওজনের সাথে আসা এই ডিভাইসটার থিকনেস 8.4 মিলিমিটার। সো একটু মোটাসোটাই লাগতে পারে যে কারো কাছে, বিকজ এখানে যেহেতু 7,000 এমএএচের হিউজ ব্যাটারিকে ইউজ করেছে পোকো। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পাওয়া যাবে ফোনটার সাথে। আর পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে থাকলেও এটার মধ্যে কোনো হেডফোন জ্যাকের গর্তকে আপনারা পাবেন না। সো বাজেট ক্যাটাগরিতেও এখন হেডফোন জ্যাকের গর্তকে পাওয়া যাচ্ছে না। ফোনটার সিকিউরিটি সেকশনে রয়েছে সফটওয়্যার বেস ফেস আনলক আর ফাস্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে জাইরো সেন্সরটা না থাকায় অনেকেরই পছন্দ হবে না পোকো M7 প্লাস। এখানে অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি এইরকম টুকটাক কিছু সেন্সরের দেখা পাওয়া যাবে। পোকোর এই ডিভাইসটা একটা 5G ডিভাইস এবং 5G চিপসেট হিসেবে কোন চিপসেটটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের, সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে 6.9 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লে নিয়ে চর্চা করা যাক। এই ডিসপ্লেটা অনেকটাই বড় এবং এক হাতে ইউজ করার ক্ষেত্রে ফোনটা একদমই পারফেক্ট নয়। বাট এখন বর্তমানে 6.8 ইঞ্চ, 9 ইঞ্চ এটা কিছুটা কমন হয়ে গিয়েছে। আর আইফোন 16 প্রো ম্যাক্সেও এত হিউজ আকৃতির ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো 144 হার্টজ মানে নামে মাত্র 144 হার্টজের এই বেসিক লেভেলের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লের চারপাশের বেজেল একটু মোটা। সো এটা দেখেই বুঝতে পারা যায় এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এখানে। আর সর্বোচ্চ 850 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেসটা পাওয়া যাবে, যেটা কিনা ইনডোরে যে কোনো কন্টেন্ট দেখার জন্য পারফেক্ট। বাট আউটডোরে তীক্ষ্ণ রোদের আলোতে একটু হাত দিয়ে ঢেকে ফোনটার ডিসপ্লেকে অপারেট করতে হবে। 144 হার্টজটাকে আমি নামে মাত্র এই জন্য বললাম যে শুধুমাত্র 2-3টা অ্যাপ বাদে আর কোনো অ্যাপে এটা কাজ করবে না। সো 120 হার্টজটা সবসময় কাজ করবে এবং 60 থেকে 120 হার্টজে এটা অটোমেটিকলি সুইচ করবে যদি আপনারা অটো রিফ্রেশ রেটটাকে অন রাখেন, এবং এটা করলে কিছুটা হলেও ব্যাটারিটা সেভ হবে। সো ডিসপ্লেটা একদম বেসিক লেভেলের, আহামরি তেমন কিছু দেয়নি, শুধুমাত্র হিউজ আকৃতির ডিসপ্লেকেই তারা দিয়েছে। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনকে নামে মাত্র দেওয়া হয়েছে ফোনের ডিসপ্লের উপরে। এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে যেহেতু এত চর্চা করলাম, সো ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে জানা যাক। তারপরে ক্যামেরা আর অন্যান্য সকল ভালো মন্দ জিনিস সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। 7,000 এমএএচের হিউজ ব্যাটারিকে মানে সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারিকে ইউজ করা হয়েছে পোকোর এই ডিভাইসটায়, যেখানে কিনা 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে। সো 1.5 ঘন্টারও একটু সময় নিয়ে ফুললি চার্জ করতে হবে এটাকে। আর একবার চার্জ করে ফেললে 1 দিন 2 দিন এইরকম ব্যাকআপ পাওয়া যাবে বিভিন্ন ইউসেজ অনুযায়ী এখান থেকে। হেভিলি ইউজ করলে 1 দিন চোখ বুঝে ইউজ করা যাবে, আর নর্মালি ইউজ করলে 2 দিন যে কেমনে পার হয়ে যাবে সেটা আপনি টেরই পাবেন না। তার পাশাপাশি এটা নাকি 18 ওয়াটের রিভার্স চার্জিং কে সাপোর্ট করে। সো ফার্স্টলি অন্য যে কোনো ফোন অথবা গ্যাজেটকে আপনারা চার্জ করতে পারবেন এটা দ্বারা, মানে পাওয়ার ব্যাংকের ফিচারকে ফুললি দেওয়া হয়েছে পোকো M7 প্লাসে। অলরাইট, এবার চিপসেট সম্পর্কে জানাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে ফোনটির ভেতরে, যেটা কিনা 6 ন্যানোমিটার নডে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট এবং 2.3 গিগাহার্টজে এটা সর্বোচ্চ রান হতে পারে। Adreno 619 এই জিপিউটা ইউজ করা হয়েছে এটার মধ্যে। সো চিপসেটের নামটা নতুন মনে হচ্ছে, বাট ভেতরের স্পেসিফিকেশন একদমই পুরান। হ্যাঁ ভাই, এটা 3 থেকে 4 বছর আগের স্ন্যাপড্রাগন 695 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন এবং এটাকেই পোকো আবার ইউজ করেছে। বাজেট অনুযায়ী এই চিপসেটটাকে আমি মোটামুটি কাতারে রাখবো, বিকজ স্ন্যাপড্রাগনের ভরসা রয়েছে। আর হেভিলি ইউজ না করতে পারলেও রেগুলার লাইফে যে কোনো লাইট ওয়েট কাজগুলো করার ক্ষেত্রে এই চিপসেটটা পারফেক্ট। অন্তত বেঞ্চমার্কে 4.5 লক্ষের উপরে স্কোর করতে পারে এটি। পক্ষান্তরে এটার কম্পিটিটর iQOO Z9X অথবা Z10X যেটাই বলুন না কেন, সেটা কিন্তু অন্তত বেঞ্চমার্কে 7 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে, বিকজ সেখানে ডায়মেনসিটি 7300 কে ইউজ করা হয়েছে। সো অনেকটা সিমিলার প্রাইসে iQOO আমাদেরকে বেটার কিছু অফার করছে। তাছাড়া vivo T4X ডিভাইসটাও কিন্তু সিমিলার ক্যাটাগরির ডিভাইস। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন পারফরমেন্সগত দিক দিয়ে iQOO থেকে অনেকটাই পিছিয়ে xiaomi। আর গেমিং এর কথা বললে 60 কি 40 FPS এ PUBG গেমটা আপনারা খেলতে পারবেন। এখানে ফ্রি ফায়ার গেমটা 60 FPS এ আরামসে খেলা পসিবল, বাট হেভিলি প্রেসার দিলে ফোনটা কিছুটা ল্যাগ এবং হ্যাঙ্গার দেখা দিয়ে দিবে। তার পাশাপাশি ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও আপনারা 4K অথবা 2K রেকর্ডিং করা ভিডিওগুলো আরামসে এডিট করতে পারবেন না। ফুল এইচডি রেজোলিউশনের ভিডিওগুলো টুকটাক এডিট করা পসিবল এটা দ্বারা।
সো সবকিছু মোটামুটি লেভেলের হলো, সফটওয়্যারটা কি ভালো? পোকো তো ক্লেম করে যে তাদের সফটওয়্যারটা মানে HyperOS 2.0টা অনেক বেটার আগের তুলনায়, বাট বারবার আপডেট দিয়ে পোকোর ইউজাররা সব সময় বুক ভরা হতাশা ছাড়া কিছুই পায়নি। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা পোকো M7 প্লাসটা 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে। এখানে এ রিলেটেড টুকটাক ফিচার রয়েছে, আর বস্তা পচা অ্যাডস, ব্লোটার এগুলোর দেখা তো পাওয়াই যাবে। সো Xiaomi ইউজার ইন্টারফেস অথবা সফটওয়্যার এক্সপিরিয়েন্স, যদি আপনি Xiaomi ইউজার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান অবস্থা কেমন। বিকজ নতুন নতুন ফোন কিনলে তো ভালোই চলে, বাট আপডেট দিয়ে দিয়ে তারা ফোনের অবস্থার 13টা বাজিয়ে ফেলে। 6128, 8128 এই দুইটা ভেরিয়েন্টের সাথে ইন্ডিয়ান মার্কেটে 12,999 এবং 13,999 লঞ্চ করা হয়েছে এটাকে। 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, তার পাশাপাশি এসডি কার্ডকেও আপনারা ইউজ করতে পারবেন ফোনটার ভেতরে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের রিয়ার শুটার আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যদিও কিনা পেছনে ডুয়াল ক্যামেরার মতো কাটআউট দেখা যায়, বাট 50 মেগাপিক্সেলের ক্যামেরাটাই কাজে আসবে। এখানে বেসিক লেভেলের মানে এই বাজেটে অন্য 10টা ফোনের মতোই ক্যামেরা সেটআপে দেওয়া হয়েছে। ফুল এইচডি রেজোলিউশনের 30 fps এ ভিডিও শুট করা পসিবল পোকোর এই ডিভাইসটির মাধ্যমে। সো ক্যামেরা নিয়ে আপনারা অতটাও এক্সাইটেড হবেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এয়ার ব্লাস্টার পোর্টটা রয়েছে ফোনটির মধ্যে, যার মাধ্যমে কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস ইজিলি কন্ট্রোল করা পসিবল। আর ইন্টারন্যাশনাল মার্কেটে NFC সাপোর্টটাও দেওয়া হয়েছে, সো NFC পেয়েও ইউজ করা পসিবল হবে। তো এক কথা বলতে গেলে গেমিং এর জন্য এই ডিভাইসটা নয়। তাছাড়া এর ডিসপ্লেটা বড় হলেও এখানে কিছুটা ঘাটতি রয়েছে, তার পাশাপাশি ক্যামেরাটাও বেসিক লেভেলের। শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে এটা একটা কিং স্মার্টফোন। আদারওয়াইজ উক্ত বাজেটে আপনারা IQ Z10X অথবা vivo T4X কে চোখ বুজে নিতে পারেন। তাছাড়া গাইজ বাংলাদেশের মার্কেটে এটা কিন্তু 19 থেকে 20,000 টাকায় পাওয়া যাবে, আর যদি হাইপ কম থাকে তাহলে 18,000 টাকায় আনঅফিসিয়াল ভাবে পাওয়া যেতেও পারে। সো উক্ত বাজেটে IQ অথবা ভিভোর ফোনটি আমি সাজেস্ট করব।